নমস্কার, স্টোরি টেলার দেবাশিস 2024 চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমার গল্প লেখক সৌরভ কুমার ভূঁইয়ার জুতো ও বিরিয়ানি। নাট মন্দিরের উল্টো দিকে ঝোপের আড়ালে বসে আছি আমরা পাঁচজন। আমি, রাজদীপ, আকাশ, হারাধন আর বিকাশ। নাট মন্দিরে একটা বাল্ব জ্বলছে, কিন্তু এদিকটা বেশ অন্ধকার, কারোর পক্ষেই আমাদের দেখতে পাওয়া সম্ভব নয়। বেশ কিছুক্ষণ বসে আছি আমরা। শেষে অধৈর্য হয়ে বিকাশকে খোঁচা দিই, কিরে কখন শুরু হবে? শুরু হওয়া কি আমার হাতে? বিকাশ একটু বিরক্ত। তুই তো বলেছিলি 7টায় শুরু হবে। আকাশও বেশ অধৈর্য। বিকাশকে আমরা মজা করে পোস্টম্যান বলি। সাধারণত ওর খবরে ভুল থাকে না। সেই বিকাশও দেখি একটু অস্বস্তিতে। আমতা আমতা করে বলে, সেরকমই তো খবর পেয়েছিলাম। আজকে তবে বিকাশের খবরে ভুল ছিল? আমি একটু বিভ্রান্ত। নাটমন্দির ফাঁকা, শুধু বাদল কাকু একা বসে আছে, বাকি কারো দেখা নেই। বসে মশার কামড় খেতে খেতে আমরা অধৈর্য হয়ে পড়ি। হারাধন তো বলেই ফেলে, কখন শুরু হবে ঠিক নেই, চল ফিরে যাই। আরেকটু বসে যা, আমি তাকে আটকাবই। পড়াশোনা কামাই করে এলাম, কিন্তু সবই তো ভো ভো। বেশ বিরক্ত হারাধন। আমাদের মধ্যে হারাধন পড়াশোনায় সবচেয়ে ভালো, তুখোড় বলা যায়। ওকে আমাদের প্রয়োজন হয়, তাই জুনিয়র হলেও ওকে আমরা বেশিরভাগ সময় দলে রাখার চেষ্টা করি। হারাধন পড়াশোনার ব্যাপারে খুব সিরিয়াস, তবে আমাদের সঙ্গে পড়ে মাঝে মাঝে একটু আধটু ফাঁকি দেয়, যেমন আজ। কিছুদিন পরে গ্রাম পুজো। গ্রাম পুজো আমাদের কাছে একটা বিরাট উৎসবের মতো। টানা 5-6 দিন ধরে নানান অনুষ্ঠান চলে। শীতলা মঙ্গল, অষ্টম প্রহর, বাইরের যাত্রা 2 দিন, অর্কেস্ট্রা প্রভৃতি হয়। তবে সবচেয়ে আকর্ষণীয় হলো গ্রামের লোকেদের যাত্রা। এই যাত্রার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। যাত্রায় যারা অভিনয় করে তাদের মধ্য থেকে 3জন সেরা অভিনয়কারীকে পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কারটা বেশ সম্মানের। সবাই জান প্রাণ ঢেলে সেরা অভিনয় করার চেষ্টা করে, ফলে যাত্রাটাও দারুণ হয়। এবারও তার প্রস্তুতি চলছে। একটা ঐতিহাসিক পালা হবে। নাট্যমন্দিরে প্রতিদিন সন্ধ্যায় জোর কদমে রিহার্সাল হয়। এই রিহার্সাল দেখার অনুমতি নেই কারোর। প্রতিদিন রাত 8টার সময় রিহার্সাল শুরু হয়। বিকেলে বিকাশ জানায় আজও 7টার সময় রিহার্সাল হবে। 8টায় হলে আমাদের দেখতে যাওয়ার সুযোগ নেই, কিন্তু যেহেতু 7টার সময় হবে তাই আমাদের খুব ইচ্ছে জাগে রিহার্সাল দেখার। সেই মতো আমরা প্ল্যান করে ফেলি কিভাবে লুকিয়ে রিহার্সাল দেখব। আমার মনে হয় বিকাশের খবর ভুল, এখনো নাটমন্দির খালি। আমাদেরও ধৈর্যচ্যুতি ঘটছে, আমরা চলে আসবো কিনা ভাবছি। এমন সময় দেখি বিশুদা নাটমন্দিরের দিকে যাচ্ছে। আমরা মুখ চাওয়াচাওয়ি করি, বিশুদাও কি তবে যাত্রায় আছে এবছর? এই খবরটা তো জানতে পারিনি। বিশুদাও তো আমাদের কিছু বলেনি। সেখানে এত বড় আশ্চর্যের খবরটা চেপে গেল। বেশ আশ্চর্যের। তার থেকেও আশ্চর্যের, বিশুদা যাত্রায় চান্স পেল কি করে। দেখি বিশুদা বাদল কাকুর সঙ্গে কথা বলছে। দুজনের হাব ভাব কেমন অন্যরকম যেন। আমরা একটু এগিয়ে গিয়ে কান খাড়া করি। দুবার না বলা সত্ত্বেও, কেন এসেছিস? বাদলদা, আমার অভিনয় করার খুব ইচ্ছা, আমাকে একটু সুযোগ দাও। বলছি তো হবে না। আমি জান প্রাণ দিয়ে অভিনয় করব, না পারলে বাদ দিয়ে দিও। আমাকে বিরক্ত করিস না কিন্তু। যে কোনো রোল দাও, ছোট হলেও চলবে। বাংলা কি বুঝতে পারিস না? বাদলদা বেশ বিরক্ত। একটু থেমে বেশ রাগত সুরে বলল, এই চেহারা নিয়ে অভিনয় করবি? তোকে রোল দিতে গেলে মঞ্চ 1 হাত বেশি উঁচু করতে হবে, তখন মাইক্রোফোনেও কারোর গলা যাবে না। চেহারার খোঁটা দেওয়ায় অপমানে
বিশুর মুখ কালো হয়ে গেল। অভিনয় করার আকাঙ্ক্ষায় অপমানটা সহ্য করে নেয় সে। মিনমিন করে বলে, একটু ম্যানেজ করে দাও না গো, আমার খুব ইচ্ছা, মঞ্চে নামার খুব ইচ্ছা। না, ঠিক আছে, যাত্রার দিন আসিস, মঞ্চের জিনিসপত্র ঢোকানো বের করানোর কাজে সাহায্য করিস, সেও এক প্রকার মঞ্চে নামা। বিশুদার মুখ কালো হয়ে গেল। গুটি সুটি পায়ে বেরিয়ে আসে সে। বিশুদার মুখ কালো হয়ে যায়, গুটিসুটি পায়ে বেরিয়ে আসে সে। তার সেই থমথমে কালো মুখ দেখে আমাদের মনটা খুশিতে ভরে যায়। হারাধনের খুশি আমাদের দ্বিগুণ। সামান্য সুযোগ পেলে বিশুদা তাকে অপমান করে। এতটাই খুশি হয় যে পারিপার্শ্বিক অবস্থা ভুলে জোরে শীষ দিয়ে ওঠে। আমরা তাকে থামানোর সুযোগ পাই না। শীষ ধ্বনি শুনে বিশুদার মনে খটকা লাগে। ঝোপের দিকে এগিয়ে আসে। বুঝতে পারি বিপদ আসন্ন। রিহার্সাল দেখা মাথায় ওঠে আমাদের। মাঠের রাস্তা ধরে যে যেদিকে পারি দৌড় লাগাই। ভাগ্য ভালো, অন্ধকার থাকার জন্য বিশুদা আমাদের দেখতে পায়নি, না হলে যে কি হতো ভাবতেই শিউরে উঠি। নদীর পাড়ে বটতলায় বসে সেই নিয়ে আমাদের কথা হচ্ছিল। সবাই বাড়ি চলে গেছে, আমরা তিনজন একটু দেরি করে ফিরি। বিশুদা থাকলে সেও দেরি করে। গতকাল থেকে তার কোনো পাত্তা নাই। হারাধন সাধারণত চলে যায়। বিশুদার ব্যাপার নিয়ে কথা হচ্ছিল বলে সে এখনো আমাদের সঙ্গে। আমরা কথা বলছি, সহসা দেখি ভালু মামা আসছে। ভালু মামা আমার নিজের মামা নয়, কোনো এক দূর সম্পর্কের মামা হবে। সে সম্পর্কের হিসাবে আমার মাথায় ঢোকে না। তার ভালো নাম কি তাও জানি না। ছোটবেলা থেকেই তাকে ভালু মামা বলে ডাকি। নামে মামা হলেও আদৌ মামা টাইপের নয় ভালু মামা। ভালু মামাকে আমি একদম পছন্দ করি না। শুধু আমি কেন, আমাদের কেউই পছন্দ করে না। ভীষণ বদরাগী টাইপের। আমাদের বয়সী ছেলেদের ওপর তার রাগটা যেন একটু বেশি। সেই ভালু মামাকে আমাদের দিকে আসতে দেখে একটু ঘাবড়ে যাই। সহসাটা ব্যাপার মাথায় আসে। আমরা কথা বলছি, সহসা দেখি ভোলু মামা আসছে। ভোলু মামা, তার ভালো নাম কি তাও জানি না। ছোটবেলা থেকে সবাই ভোলু মামা বলে ডাকে, তাই আমিও ডাকে ডাকি ভোলু মামা। ভোলু মামাকে আমি একদম পছন্দ করি না। শুধু আমি কেন, আমাদের কেউই পছন্দ করে না। ভীষণ বদরাগী টাইপের। আমাদের বয়সী ছেলেদের ওপর ওর রাগটা যেন একটু বেশি। ভোলু মামা যাত্রায় আছে, বাড়ি থাকে। কোনোভাবে আমাদের রিহার্সাল দেখতে যাওয়ার খবরটা তার কানে আসলেই ভয়ে বুকটা যেন আমাদের ঢিপ ঢিপ করতে থাকে। এদিক দিয়ে যাচ্ছিলাম, তোদের দেখে চলে এলাম। ভাবলাম তোদের সঙ্গে একটু গল্প করে যাই। হাসি খুশি মুখে বলে ভোলু মামা। ভোলু মামা আমাদের সঙ্গে গল্প করতে চাইছে? আমরা তো বিশ্বাসই করতে পারছি না। ঠিকঠাক শুনছি তো? আমরা মুখ চাওয়াচাই করি। কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না ভোলু মামার মুখের হাসিটা সঠিক নাকি এর আড়ালে অন্য কিছু লুকিয়ে আছে। আমাদের অবাক করে দিয়ে সত্যি সত্যি ভোলু মামা গল্প জুড়ে দেয়। আমাদের পড়াশোনা, স্কুল কলেজের খোঁজ নেওয়া, আরও অনেক কথা বলে। কিন্তু আমার মধ্যে অদ্ভুত অস্বস্তি হচ্ছে, ঠিক বুঝতে পারছি না। আমার মন বলছে ডাল মে কুছ কালা হ্যায়। ভোলু মামার ভোল বদল কেমন রহস্যময় লাগে। রহস্য উদ্ঘাটন হয় একটু পরেই। সহসা ভোলু মামা একটু সিরিয়াস হয়ে বলে, তোদের সঙ্গে যখন দেখা হয়েই গেল তখন একটা কথা বলি। আমরা উত্তেজনা নিয়ে তার দিকে তাকাই। তোরা তো জানিস আমি আমরা উত্তেজনা নিয়ে তার দিকে তাকাই। তোরা তো জানিস আমি যাত্রায় অভিনয় করছি, ভিলেনের পাঠ। গত 2 বছরও যাত্রায় ভিলেনের পাঠ করেছে ভোলু মামা। আসলে ভোলু মামা লোকটা টিপিক্যাল ভিলেন মার্কা। তাকে কেন আমি জানি না, আমার ভিলেন ভিলেন মনে হয়। ওর পক্ষে ভিলেনের পাঠ ছাড়া আর কিছুই মানায় না। কিন্তু দুর্ভাগ্য, গত 2 বছর 3 সেরা অভিনেতার মধ্যে হতে পারেনি ভোলু মামা। তোরা তো জানিস যাত্রায় 3 জন সেরা অভিনেতাকে পুরস্কার দেওয়া হয়। গত 2 বার একটুর জন্য আমি পুরস্কার পাইনি। ব্যাপারটা আমার কাছে খুবই অপমানজনক এবং দুঃখের।
এবার আমি কোনো একটা পুরস্কার চাই, তার জন্য প্রচুর খাটছি। একটু থেমে অবিশ্বাস্যভাবে কিছুটা লাজুক সুরে বলে, তোদের একটু সাহায্য চাই। আমাদের সাহায্য? আমরা তো অবাক। আমরা কি সাহায্য করব? ভিলেনকে পেটাবো? যাত্রায় থাকলে সে চেষ্টা না হয় করাই যেত, কিন্তু তাও তো নেই। মারধর যা করার নায়কই করে। তবু ভোলু মামার যা স্বভাব, নেয়াত মামা হয় সম্পর্কে, না হলে কবেই পিটিয়ে হস্তসুখ করে নিতাম। আমরা কি সাহায্য করব? আকাশ জিজ্ঞাসা করে। ভোলু মামা যা বলে তাতে আমরা তাজ্জব বনে যাই। সঙ্গে সঙ্গে বেশ উত্তেজিত হয়ে পড়ি। মনে হলো ভগবান যেন আমার কথা শুনতে পেয়েছেন। না হলে এমনটা হতে পারে? ভোলু মামাকে পেটানোর সুযোগ, তাও ভোলু মামা নিজেই আবার বলছে যেন মেঘ না চাইতেই জল। পরাজয়ের হ্যাট্রিক আটকে এবছর পুরস্কার পেতে মরিয়া ভোলু মামা। আমাদের বলে সে যখন মঞ্চে অভিনয় করবে আমরা যেন ছেঁড়া জুতো, খালি জলের বোতল, চাইলে দু চারটে টমেটো ছুঁড়ে মারি। ব্যাপারখানা এমন, তার কুটিল অভিনয় দেখে দর্শকরা এতটাই মুগ্ধ মানে উত্তেজিত যে রাগে এসব ছুঁড়ে মারছে। চরিত্রটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে। দর্শকদের এমন রিয়াকশন দেখলে বিচারকরা প্রভাবিত হবেনি, তাতে বাড়তি কিছু নম্বর এসে যাবে। ভোলু মামা কয়েকটা কথা বারবার করে বলে দেয়, একদম প্রথম থেকে এসব না করতে, তাহলে ব্যাপারটা ফাঁস হয়ে যেতে পারে। বার দুয়েক আসার পর যেন আমরা এসব করি। আরও বলেন, কায়দা করে যেন ছুরি, ওসব কেবল মঞ্চেই পড়বে, গায়ে যেন না লাগে, তবে একটু কনসেশন করেন। আসলে দূর থেকে সবসময় টিপ বজায় রাখা সম্ভব নয়, তাই এক আধবার গায়ে লাগলে ক্ষতি নেই। ভোলু মামার পরিকল্পনা আমরা রুদ্ধশ্বাসে শুনছিলাম। আমি ভেতরে ভেতরে বেশি উত্তেজিত হয়ে পড়ি। মনের চোখে দেখছি আমার ছেঁড়া একটা জুতো ভোলু মামার মুখে গিয়ে লাগছে। ভোলু মামার দু একটা কনসেশন দিয়েছে, আমি মনে মনে স্থির করে নিয়েছি ওর মধ্যে অবশ্যই একটা আমার। আমরা এমনি এমনি এসব করতে যাব কেন? সহসা বলে হরাধন। কথাটা শুনেই মেজাজ গরম হয়ে গেল ভোলু মামার। এমনি এমনি কি আছে? ভোলু মামাকে পেটাতে পারবো, এর থেকে আর বড় প্রাপ্তি কি হতে পারে? দিল বুঝি সব কাটিয়ে। দেখি ভোলু মামা কেমন থম মেরে গেল। খুব রাগ হলো হরধনের ওপর। মনে মনে বলি, তুই জুনিয়র, জুনিয়রের মতন থাক। বড়দের আগে কথা বলা কেন? হতে পারে তো তোর বুদ্ধি বেশি। এতটাই রেগে গেছি যে সহসা হরধনকে আমরা বোকা গবেট বলে বলে ডেকে উঠি। ভোলু মামা শান্ত কণ্ঠে বলে, এমনি এমনি বলতে? আমি হারাধনকে নিরস্ত করতে যাই, কিন্তু পারি না। হারাধন হুঁশিয়ার সুরে বলে, আমরা তোমার জন্য এসব করব, তুমি পুরস্কার পাবে, তাতে আমাদের কি লাভ? আমাদেরও কেউ তো কিছু দিতে হবে। আমার পুরস্কারের ভাগ চাস? না না, পুরস্কারের ভাগ নিয়ে আমাদের কি লাভ? তবে হারাধন একটু চুপ করে থাকে। আমরাও কেমন বিভ্রান্ত ভোলু মামার মতো। সে কি বলতে চাইছে ঠিকঠাক বুঝতে পারছি না, তবে বেশ কৌতূহল হচ্ছে। হারাধন মুখ খোলে, আমাদের পারিশ্রমিক দিতে হবে। কি পারিশ্রমিক? আমাদের চারজনকে বিরিয়ানি খাওয়াতে হবে। ও এই! ভোলু মামা থম মেরে যাওয়ার মুখেও একটা হাসি ফিরে আসে। আচ্ছা, যাত্রার পর তোদের খাইয়ে দেব। না না, যাত্রার পর হবে না। তুমি পুরস্কার পেলে আর আমাদের দিকে ফিরেও তাকাবে না, তখন কি আর আমাদের তোমরা বিরিয়ানি খাওয়াবে? আমাদের বৃথাই পরিশ্রম, আগেই খাওয়াতে হবে। খাওয়ার গল্পে আমরা বেশ উৎসাহ পেয়ে গেছি। ওদিকে ভোলু মামা কিছুতেই আগে খাওয়াতে রাজি নয়। এবার আমরাও হারাধনের পাশে দাঁড়িয়ে গেছি। অবশেষে রফা হয়। যাত্রার আগে অর্ধেক, 4 প্লেট বিরিয়ানি 600 টাকা। ভোলু মামা যাত্রার আগের দিন আমাদের 300 টাকা দেবে, বাকিটা যাত্রার পর। অগত্যা তাতেই আমরা রাজি হয়ে গেলাম। ভোলু মামা চলে যেতে আমরা তিনজন হারাধনের পিঠ চাপড়ে দিই। স্থির করি যাত্রার দিন হাফ প্লেট করে বিরিয়ানি সাপড়াবো, তারপর যা থাকে কপালে তাই হবে। সবে আধ ঘন্টা যাত্রা হয়েছে, আমরা প্রস্তুতি নিয়ে একদিকে বসে আছি। বেশ বিভ্রান্ত আমরা। ঐতিহাসিক পালা, সাজ পোশাক, দাড়ি গোপ, মাথার মুকুট, এমন অবস্থা কাউকে ঠিকঠাক চিনতে পারছি না। রোজ দেখা গ্রামের লোকগুলোকে অচেনা লাগে। বাকিদের নিয়ে মাথা ব্যথা নেই, আমাদের টার্গেট ভোলু মামা। কিন্তু কোনটা ভোলু মামা চিনতেই তো পারছি না। মঞ্চে এসেছে কিনা তাও বুঝতে পারছি না। ভোলু মামার দেওয়া টাকায় হাফ প্লেট তো বিরিয়ানি পেটের মধ্যে ঢুকে গেছে। এখন তার কাজ যদি না করতে পারি,
তাহলেই তো সমস্যা। আমাদের সামনে মূর্তিমান ভিলেন হয়ে হাজির হবে। এমনিতেই ভোলু মামা ভিলেন টাইপের লোক। আশঙ্কার পাশাপাশি একটা আফসোসও কাজ করছে মনে। ছেঁড়া শক্ত একজোড়া জুতো জোগাড় করেছি। আমার প্যান্টের পেছনে গুজে জামা চাপা দেওয়া আছে, কাউকে দেখায়নি। ওর একটা ভোলু মামার গায়ে লাগা বই। কত দিনের পরিকল্পনা, সেটা না মাঠে মারা যায়। হারাধন আরাম আশ্বস্ত করে বলে, চিন্তার কারণ নেই, 2 ঘন্টার ওপর যাত্রা। ভিলেন মানে শেষ পর্যন্ত থাকবে। পোশাক দেখে চেনা না গেলেও অভিনয় দেখে ঠিক চেনা যাবে। হারাধনের যুক্তি আমাদের মনে ধরে। আমি একটু আশ্বস্ত হই। এইসব নিয়ে আমাদের কথা হচ্ছিল। যাত্রায় আমাদের কারোর মন নেই। চোখও সরে গেছিল। সহজ একটা গুঞ্জন কানে আসলে আমরা এদিক ওদিক তাকাই। ঠিক বুঝতে পারি না, মঞ্চে যেন কোনো একটা সমস্যা হয়েছে। অভিনয় যেন থমকে গেছে। দেখি একটা লোক মঞ্চের উঁচু পোডিয়ামে বসে আছে, হাতের তরোয়াল, মাথার মুকুট পায়ের কাছে গড়াগড়ি খাচ্ছে। মঞ্চের বাকি দুজন অভিনেতা দিয়ে তাকিয়ে আছে। রাগে না হতভম্ব হয়ে ঠিক বুঝতে পারছি না। আমাদের মনে হয় কেউ বোধহয় তার পাঠ ভুলে গেছে, তাই এমন অস্বস্তিকর অবস্থা। একটু পরে লোকটি উঠে দাঁড়ায়, মাথার মুকুট ঠিক করে, তরোয়াল হাতে নেয়, তারপর অভিনয় শুরু করে। অভিনয়টা ঠিক জমে না। একটু পরেই দৃশ্য শেষ হয়ে গেল। তখন আমার মোবাইল বেজে উঠল, ভোলু মামার ফোন। আমরা রেডি আছি। ফোনটা ধরেই ব্যস্তভাবে বলি, রেডি থাকতে হবে না, মঞ্চের পাশে আয়। গভীর কণ্ঠস্বর। বাকিদের বলি, আকাশ বলে, সবার যাওয়ার দরকার নেই, তোকে ডেকেছে, তুই যা। একা যেতে কেমন সাহস হয় না। ভোলু মামার কণ্ঠস্বরটা যেন হারাধনকে এক প্রকার জোর করে ধরে নিয়ে যায়। মঞ্চের পাশে গিয়ে দেখি একটু আড়ালে সেই লোকটা দাঁড়িয়ে আছে, যার মুকুট তরোয়াল মঞ্চে পড়েছিল। কথা বলতেই অবাক হই। এই ভোলু মামা, আমি সবে তোর সামনে গেছি, তারপর যে কি হলো বুঝতে পারি না। আমার মাথা ঘুরে গেল। 82 শিক্ষার চর কথাটা শুনেছি, সেটা ঠিক এমন কিনা জানি না। একটার ধাক্কা সামলাতে পারছি না, তার উপর আবার আরেকটা। চোখে অন্ধকার নেমে আসে, মাথা বন বন করে ঘুরতে থাকে, দুটো গালে যেন আগুন জ্বলছে। কোনো রকম একটু সামলে চোখ আবার আলো আসে। দেখে হারাধন 2 গালে হাত চেপে আমার পায়ের কাছে বসে ছটপট করছে। বুঝতে পারি এক যাত্রায় পৃথক ফল হয়নি। ভোলু মামার চোখ আগুনে জ্বলছে। ভোলু মামা নয়, একেবারে ভিলেন মামা। দুর্ভাগ্য ভোলু মামার, এই অভিনয় মঞ্চের বাইরে হচ্ছে। মঞ্চে হলে বিচারকরা ফুল মার্কস দিয়ে দিত, ফার্স্ট পুরস্কার কেউ আটকাতে পারত না। ভিলেন মামার রূপ দেখে আমার বুক ধড়াস ধড়াস করছে। কি হয়েছে ঠিক বুঝতে পারছি না। কেন আমাদের মারছে তাও বুঝতে পারছি না। একবার ভাবি, তার কথা মতো জুতো বোতল এসব ছুড়িনি বলে তার কি রাগ হয়েছে? কিন্তু যাত্রা শেষ হতে তো অনেক বাকি। এসব ছোড়ার সময় অনেক আছে। তবে মারের চোটে এমনিতেই মাথার সব গন্ডগোল হয়ে গিয়েছিল। ঠিকঠাক কিছু ভাবতেই পারছিলাম না। এটা বুঝতে পারলাম কিছু একটা ঘটনা ঘটতে চলেছে। ভিলেন মামা সত্যি সত্যি কোমর থেকে তরোয়াল বার করে আমাদের না চালিয়ে দেয়। হারাধন উঠে দাঁড়ালো, তাকে টেনে দৌড় লাগায়। সহসা পিঠে কিছু একটা লাগলো। এক করে শব্দ করে দাঁড়িয়ে পড়ি। দেখি তো জুতো। আমারই পরিকল্পনা ছিল ভোলু মামাকে জুতো ছোড়ার, উল্টে ভোলু মামাই আমাকে জুতো ছুঁড়েছে। টিপটাও অসাধারণ। পুরস্কারের নেশায় ভোলু মামা পাগল হয়ে গেল নাকি? কি মনে করে যে জুতো দিয়ে আমাকেই মারলো বুঝতে পারলাম না। কিছুটা গেছি, সহসা একটা জোরে শীষের শব্দ। থমকে দাঁড়িয়ে পড়ে দেখি বিশুদা। আমাদের দেখে গা জ্বালানো হাসি এসে বলল, কেমন খেলি? জুতোর স্বাদ কেমন? বিরিয়ানির থেকে নিশ্চয়ই ভালো। আমি বাক্য হারা। বিশুদা আমার হাত থেকে জুতোটা নিয়ে বলে, এটা আমার। ব্যাপারটা পরে পরিষ্কার হয়েছিল। সেদিন রাতে হারাধনের শীর্ষধ্বনি শুনে বিশুদার বুঝতে অসুবিধা হয়নি ওখানে আমরা ছিলাম। বাদল কাকুর কাছে অপমান, সেটা আমরা দেখে ফেলেছি। হারাধনের ওই শীষ। বিশুদার মেজাজ গরম হয়ে গেল। তককে তককে ছিল আমাদের জব্দ করা। ভগবান ওকে সুযোগ দিয়ে দেয়। আমরা যেদিন ক্লাবে ভোলু মামার সঙ্গে কথা বলছিলাম, বিশুদা এসেছিল, গোপনে সব শুনলো। তারপর আমাদের জব্দ করার প্ল্যান হাঁটলো। মঞ্চে ভোলু মামা প্রথম বেরিয়েছে, সবে অভিনয় শুরু করেছে। এমন সময় বিশুদার জুতো ছুটে যায় মঞ্চে। যেটা আমি মনে মনে পরিকল্পনা করেছিলাম সেটাই করে বিশুদা। বিশুদার ছোড়া জুতো ভোলু মামার মাথায় গিয়ে এমন লাগে যে মুকুট মাটিতে পড়ে যায়, হাত থেকে তরোয়াল খসে পড়ে। টাল সামলাতে না পেরে
ধপাস করে মঞ্চে বসে পড়ে ভোলু মামা। আঘাতটা বেশ ভালোই ছিল। মুকুটটা একটা হেলমেটের কাজ করেছিল, না হলে কি হতো বলা যায় না। তবে জুতোর চটিটা এতই জোর ছিল, তারপর আর ঠিকঠাক অভিনয় করতে পারেনি ভোলু মামা। অনেক পাঠ ভুলে গিয়েছিল। বলা বাহুল্য, ভোলু মামা এবারও পুরস্কার পায়নি। যাই হোক, তোমাদের গল্পটা আজকে জানালাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তাহলে যখনই আবার নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যাবে। আজ তাহলে এই বলেই শেষ করলাম। তোমরা ভালো থেকো। নমস্কার।